আমরা পড়ছিলাম যে রক্তচাপ কি কেন হয় এবং হচ্ছে যে রক্তচাপের যে বিষয়বস্তুগুলো আছে সংখ্যা ভিত্তিক যে তথ্যগুলো সেগুলো লাস্ট ক্লাসে সব মোটামুটি বলা হয়েছে। তো এখন আমরা যেটা জানবো যে সেটা হচ্ছে যে রক্তচাপ আমাদের স্বাভাবিকের থেকে কম বা বেশি হলে কি হয়। আমরা জানি যে আমাদের স্বাভাবিক যে রক্তচাপ বা আমাদের সিস্টোলিক যে চাপ রয়েছে, আমাদের স্বাভাবিক যে সিস্টোলিক চাপ রয়েছে, সিস্টোলিক চাপ, আমাদের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত, যে 110 থেকে 140 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের সিস্টোলিক স্বাভাবিক যে সিস্টোলিক চাপ সেটা। তো এখন 120ও বলা আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় 110 থেকে 140। আর ডায়াস্টোলিক যে আমাদের চাপটা রয়েছে আমরা গত ক্লাসে বলেছিলাম, আবারও একটু মানে আরো একবার আমরা বলছি যে আমাদের যে ডায়াস্টোলিক চাপটা রয়েছে, ডায়াস্টোলিক চাপ, আমাদের যে ডায়াস্টোলিক চাপ রয়েছে সেই ডায়াস্টোলিক চাপটা হচ্ছে যে আমাদের 60 থেকে 60 টু 90 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে যে এখন সংখ্যাভিত্তিক তথ্য হচ্ছে যে বায়োলজিতে অ্যাকিউরেট কোথাও থাকে না, কম বেশি থাকে, তবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যে এটাই দেওয়া। তো এখন আমরা দেখবো যে আমাদের আচ্ছা, তো আরেকটা কথা বলেছিলাম যে পালস প্রেসার বা হচ্ছে যে পালস রেট আমাদের যেটা, সেটা এখানে ছোট্ট করে বলে দেই যে পালস প্রেসার যেটা আমাদের রয়েছে সেটা আমরা কিভাবে বের করি, যে আমাদের যে সিস্টোলিক চাপ রয়েছে, আমাদের সিস্টোলিক চাপ, ঠিক আছে, আমাদের যে সিস্টোলিক চাপ থেকে আমরা হচ্ছে যে ডায়াস্টোলিক চাপটা মাইনাস করে দিই। আমাদের যে ডায়াস্টোলিক চাপটা রয়েছে সেই ডায়াস্টোলিক চাপটা আমরা সিস্টোলিক চাপটা থেকে হচ্ছে যে মাইনাস করে দিলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে যে আমাদের পালস প্রেসার। এখন ধরো যে আমার পালস প্রেসার সাপোজ হচ্ছে যে আমাদের আমার সিস্টোলিক চাপ ধরা যায় যে আমাদের সাপোজ আমার সিস্টোলিক চাপ হচ্ছে 110, ঠিক আছে, 110 মিলিমিটার পারদ চাপ। তো এখন আমার যে ডায়াস্টোলিক চাপটা রয়েছে ধরো সেটা হচ্ছে যে আমার 70 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা যদি হয় তো 110 থেকে যদি আমি মাইনাস করি 70, তাহলে আসে যে আমার 40 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা হচ্ছে আমার পালস প্রেসার, ঠিক আছে। তাহলে পালস প্রেসার কত হবে, যে 40 মিলিমিটার পারদ চাপ। তো এইরকম করে হচ্ছে যে আমরা সিস্টোলিক চাপ থেকে ডায়াস্টোলিক চাপটাকে মাইনাস করে আমরা পালস প্রেসার নির্ণয় করি। তো এই টপিক শেষ। এখন দেখো যে আমাদের রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন আমাদের যে রোগটা হয়, মানে যে শরীরের যে অবস্থাটা হয় সেটাকে আমরা কি বলি, হাইপার টেনশন। তো হাইপার টেনশন মানে কি, যে হাইপার কথাটা যেখানে থাকবে বুঝবে যে সেটা বেশি বোঝাচ্ছে, তাহলে বেশি বা হচ্ছে যে অনেক উচ্চ জিনিস বোঝাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপ, আমাদের উচ্চ রক্তচাপ। আর যখন হচ্ছে যে সরি এটা তো কম না, এটা কম হবে না, এটা হবে যে স্বাভাবিকের থেকে যখন আমাদের বেশি হয়, স্বাভাবিকের থেকে যখন আমাদের বেশি হয় তখন আমাদের হয় হাইপার টেনশন বা হচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপ। আর যখন স্বাভাবিকের তুলনায় আমাদের কম হয় তখন কি হয়, যে হাইপোটেনশন বা হচ্ছে যে আমাদের কি বলতো, যে নিম্ন রক্তচাপ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হাইপোটেনশন আর হাইপার টেনশনের মধ্যে আমাদের কোনটা বেশি ক্ষতি করে, এটা বলতে পারবে? আচ্ছা, কমেন্টে একটু আমাকে জানাও তো যে আমাদের উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপের মধ্যে কোনটা সব থেকে বেশি ক্ষতিকর বা মারাত্মক ক্ষতিকর কোনটা, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, তো এখন সবার হচ্ছে যে যদি যা যা প্রশ্ন সেগুলো কমেন্টে করবা অবশ্যই। তো লেখা দেখতে পাচ্ছ কিনা, আর হচ্ছে যে আমাকে বলো যে এখন আমাদের উচ্চ রক্তচাপটা বেশি ক্ষতিকর নাকি নিম্ন রক্তচাপটা। আচ্ছা, আমাদের হচ্ছে যে ক্ষতিকরের পাল্লাটা কোন দিকে বেশি ভারী, দুইটাই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং দুইটার কারণে কিন্তু আমাদের শারীরিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, শারীরিক যে সমস্যাগুলো সেগুলো আমাদের হয়ে থাকে। আর রক্তচাপ মাপার যন্ত্রটা আমাদের নামটা জানার দরকার, যে আমাদের রক্তচাপ পরিমাপের যে যন্ত্র রয়েছে, রক্তচাপ পরিমাপের আমাদের রক্তচাপ পরিমাপের যন্ত্রটা কি, সেটা হচ্ছে যে আমাদের কি বলতো, স্ফিগমোম্যানোমিটার। কি, স্ফিগমোম্যানোমিটার।
আমাদের রক্তচাপ পরিমাপের যন্ত্রটার নাম হচ্ছে যে স্ফিগমোম্যানোমিটার। এটা হচ্ছে রক্তচাপ পরিমাপের যন্ত্র। এটা কিন্তু এমসিকিউ তে আসবে, যা যা পড়াচ্ছি, যা যা বলছি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন রক্তচাপ, উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপের মধ্যে উচ্চ রক্তচাপটা হচ্ছে যে আমাদের বেশি ক্ষতিকর, ঠিক আছে। আমাদের যদি বলা হয় যে মারাত্মক ক্ষতিকর কোনটা, আমাদের মারাত্মক ক্ষতিকরটা হচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপটা। তাহলে উচ্চ রক্তচাপটা হচ্ছে যে আমাদের বেশি ক্ষতিকর নিম্ন রক্তচাপটার থেকে তুলনামূলকভাবে, ঠিক আছে। এই হচ্ছে যে কথাবার্তা। তো আমাদের মেইনলি যেটা জানতে হবে যে আমাদের হচ্ছে যে ব্যারো রিসেপ্টর সম্পর্কে আমাদের জানতে হবে। তার আগে আমরা যেটা জানবো যে আমাদের যে উচ্চ রক্তচাপ রয়েছে, সেই উচ্চ রক্তচাপ জনিত আমাদের কিছু রোগ হয়ে থাকে। উচ্চচাপ জনিত কিছু রোগ আমাদের হয়ে থাকে, যে উচ্চ রক্তচাপ হলে আমাদের শরীরে কি কি রোগ হয়। তো বেশি কিছু জানা লাগবে না, মেইনলি আমাদের যেটা জানতে হবে যে এটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনেও একবার এসেছিল যে উচ্চচাপ জনিত রোগ কোনটা, সেটা হচ্ছে স্ট্রোক। আমাদের যে স্ট্রোক হয়, স্ট্রোক হচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপ জনিত একটা রোগ। এছাড়াও আর কি কি হতে পারে, আমাদের স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপর হচ্ছে যে আমাদের হার্ট ফেইলিওর হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, তারপর প্যারালাইসিস হতে পারে, প্যারালাইসিস। তো এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের রোগ হতে পারে। এই হচ্ছে যে আমাদের উচ্চচাপ জনিত বিভিন্ন রোগ। তো নিম্নচাপ জনিত রোগ যেগুলো আছে সেগুলো অতটা জানতে হবে না, ওদের তেমন রোগ হয় না। বেশিরভাগ রোগ আমাদের উচ্চচাপ রোগ জনিত উচ্চ রক্তচাপ জনিত কারণে হচ্ছে যে বেশিরভাগ রোগ হয়। তবে এখানে আমাদের একটা নাম মনে রাখা লাগবে যে আমাদের যে নিম্ন রক্তচাপ রয়েছে, নিম্ন রক্তচাপ জনিত যে সমস্ত জটিলতা রয়েছে, আমাদের নিম্ন রক্তচাপ জনিত জটিলতাকে বলা হয় সিনকোপ। কি বলা হয়? আমাদের সিনকোপ বলা হয়। সিনকোপ মানে কি? সিনকোপ হচ্ছে যে আমাদের নিম্ন রক্তচাপ জনিত জটিলতা। কি বললাম? যে সিনকোপ হচ্ছে নিম্ন রক্তচাপ। যা যা বলছি সবকিছু কিন্তু নোট করবে এবং আমার সাথে সাথে হচ্ছে খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে হচ্ছে সবগুলা নোট করবে। নিম্ন রক্তচাপ জনিত জটিলতা। তাহলে নিম্ন রক্তচাপ জনিত জটিলতাকে কি বলি আমরা? একসাথে বলা হয় সিনকোপ। এই হচ্ছে যে কথাবার্তা। এতটুকু জানলেই আমাদের এনাফ আমাদের এক্সামের জন্য। এতটুকু জানলেই হচ্ছে যে আমাদের এনাফ। এরপর হচ্ছে যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ব্যারোরিসেপ্টর। ঠিক আছে? তো আমাদের এখন টপিক হচ্ছে যে ব্যারোরিসেপ্টর। খাতার উপর সুন্দর করে হেডিং দাও, ব্যারোরিসেপ্টর। এখন ব্যারোরিসেপ্টর বলতে আসলে আমরা কি বুঝি? ব্যারোরিসেপ্টর হচ্ছে যে মেইনলি আমাদের যে রক্ত নালীর প্রাচীরে অবস্থিত বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত। বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত। সাপোজ আমাদের একটা আর্টারি, এই আর্টারির এখানে এসে হচ্ছে যে আমাদের একটা ধরো একটা স্নায়ুর প্রান্ত, এই যে স্নায়ুর এন্ডিংটা বা এই যে প্রান্তটা এখানে আসলো, এটা হচ্ছে যে আমাদের যে এই ধরনের যে স্নায়ু প্রান্তগুলো থাকে আমাদের রক্তবাহিকার প্রাচীরে, সেগুলোকে আমরা হচ্ছে যে বলি যে ব্যারোরিসেপ্টর। এবং এরা অবশ্যই কি হবে? যে আমাদের রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয়। তাহলে ব্যারোরিসেপ্টরের সংজ্ঞায় আমরা কি বলবো? ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে আমরা ব্যারোরিসেপ্টরের সংজ্ঞায় বলবো যে এরা হচ্ছে যে কি করে? আমাদের রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত বিশেষ স্নায়ু প্রান্ত। বিশেষ কি প্রান্ত? স্নায়ু প্রান্ত। বিশেষ স্নায়ু প্রান্ত। রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত বিশেষ স্নায়ু প্রান্ত, যা কি করে? যা হচ্ছে যে আমাদের রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয়। রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয় এবং কি করে? এবং হচ্ছে যে আমাদের দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এবং আমাদের দেহে কি করে? রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। বুঝতে পারছো?
তাহলে কি বললাম, ব্যারোরিসেপ্টর হচ্ছে যে আমাদের রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত কিছু বিশেষ স্নায়ু প্রান্ত, যা হচ্ছে রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয় এবং আমাদের দেহের রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। তাহলে তিনটা কথা বললাম। একটা পয়েন্ট কি বললাম, যে আমাদের রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত বিশেষ স্নায়ু প্রান্ত। 2 নম্বরে বললাম যে যা কি করে আমাদের রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয়, এবং 3 নম্বরে আমরা কি বললাম, যে যা হচ্ছে যে আমাদের দেহের করে। এই তিনটা কথা তোমার ব্যারোরিসেপ্টরের সংজ্ঞায় থাকা লাগবে। তো যারা হচ্ছে যে সংজ্ঞা মুখস্থ করতে পারো না বা মুখস্থ করতে চাও কিন্তু পারো না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, জাস্ট হচ্ছে মেইন কথাগুলো একটু পয়েন্ট আকারে মনে রাখলেই তোমার সংজ্ঞা মুখস্থ করার ঝামেলাটা আর থাকে না। তুমি হচ্ছে যে ইজিলি হচ্ছে যে করতে পারো। আপু আগের পেজটা আরেকবার দেখবো। আগের পেজে তেমন কিছু পড়াই নেই আপু, জাস্ট হচ্ছে যে আমরা রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে কি হয়, বেশি হলে কি হয় সেটা পড়িয়েছি। তো তুমি দয়া করে হচ্ছে যে আগের পেজে যে যা পড়িয়েছি সেগুলোর ওই জায়গাটুকু ভিডিও আবার টেনে দেখে নাও। তো আমাদের হচ্ছে যে আগাতে হবে, তা না হলে আমরা হচ্ছে যে টাইম মতো শেষ করতে পারবো না। তো যাই হোক, ব্যারোরিসেপ্টরের কথা বলছিলাম। ব্যারোরিসেপ্টরের সংজ্ঞায় এইটুকু কথা আমাদের থাকতেই হবে, যে যে সমস্ত হচ্ছে যে আমাদের ব্যারোরিসেপ্টর হচ্ছে যে আমাদের রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত বিশেষ স্নায়ু প্রান্ত, যা হচ্ছে যে আমাদের রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয় এবং দেহের রক্তচাপের ভারসাম্য রক্ষা করে, তাদেরকে ব্যারোরিসেপ্টর বলে। এখন ব্যারোরিসেপ্টর হচ্ছে যে আবার আমাদের 2 প্রকার। ব্যারোরিসেপ্টর হচ্ছে যে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে যে আমাদের কি বলতো, যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, ঠিক আছে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এর আরো একটা যে হচ্ছে যে আমাদের নাম রয়েছে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ছাড়াও আমাদের আরো একটা নাম রয়েছে, যে আমাদের হাই প্রেসার ব্যারোরিসেপ্টর আমরা বলতে পারি। তো ঠিক আছে, এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর যারা রয়েছে এরা আসলে কোথায় কোথায় থাকে আমাদের, এরা হচ্ছে যে আমাদের ক্যারোটিড সাইনাস আর অ্যাওর্টিক আর্চের সেখানে থাকে। এরা কোথায় থাকে, আমাদের ক্যারোটিড সাইনাস, আমাদের ক্যারোটিড সাইনাস ও হচ্ছে কোথায়, অ্যাওর্টিক আর্চে, অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস ও অ্যাওর্টিক আর্চের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে থাকে। তাহলে এই জায়গাতে হচ্ছে যে এরা থাকে, ক্যারোটিক আর্চে এই জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর ক্যারোটিড সাইনাস ও অ্যাওর্টিক আর্চে থাকে। এখন নিম্ন চাপ ব্যারোরিসেপ্টরে আসো, যে আমাদের নিম্ন চাপ ব্যারোরিসেপ্টর যারা রয়েছে তারা কোথায় কোথায় থাকে সেটাও আমরা দেখব। এখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেগুলো রয়েছে আমাদের, এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে এর আরেকটা নাম রয়েছে, আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর, আয়তন ব্যারোরিসেপ্টর বলতে পারি। আরেকটা নামে আমরা এটাকে ডাকতে পারি, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে লো প্রেসার ব্যারোরিসেপ্টর আর ভ্যালুয়ান ব্যারোরিসেপ্টর। তো আমাদের এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যারা রয়েছে এরা আমাদের কোথায় কোথায় থাকে, এরা থাকে যে আমাদের যে বড় বড়, ঠিক আছে। দেহের হচ্ছে যে মহাশিরা, দুটো মহাশিরার নাম বলো, আমাদের দেহের দুটো মহাশিরার নাম বলো, দুটো সিস্টেমিক মহাশিরার নাম বলো। তো আমাদের হচ্ছে যে এই রিসেপ্টর গুলো কোথায় থাকে, আমাদের হচ্ছে যে এরা সিস্টেমিক, এখানে বলতে হবে যে আমাদের বড় সিস্টেমিক শিরা, বড় বড় যে সিস্টেমিক শিরা রয়েছে, সিস্টেমিক শিরা, বড় বড় সিস্টেমিক শিরা। দেন হচ্ছে যে আমাদের আর কোথায় কোথায় থাকে, এরা হচ্ছে যে পালমোনারি শিরাতেও এরা বিদ্যমান, পালমোনারি শিরা, পালমোনারি শিরা, বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি শিরা। দেন আরেকটা কোথায় থাকে, এরা হচ্ছে যে আমাদের ডান অলিন্দ ডান নিলয়ের প্রাচীরে অবস্থান করে। কোথায় অবস্থান করে, আমাদের যে ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম, আমাদের হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম এন্ড হচ্ছে যে আমাদের রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের প্রাচীরে, রাইট অ্যাট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থান করে, প্রাচীরে অবস্থান করে। তো এই জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো থাকছে। তো এটা তো আমরা বুঝতে পারলাম যে জায়গাগুলো। এখন যদি আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসগুলোকে যদি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, আচ্ছা এতটুকু তোলা হয়েছে বা এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা
আচ্ছা, ক্যারোটিড সাইনাসটা অনেকে বুঝে না। ক্যারোটিড সাইনাস আর হচ্ছে যে করোনারি সাইনাসের মধ্যে একটা গোলমাল পাকিয়ে ফেলো তোমরা। তো আমরা এখন হচ্ছে যে সেটা ক্লিয়ার হব। তো চলে আসো যে আমরা একটা ধরো একটা হার্টের চিত্র আঁকলাম, ঠিক আছে? দিস ইজ আওয়ার হার্ট। না, এটা তো একজন মানুষের হার্ট হতে পারে, সবার হার্ট তো হওয়া সম্ভব না। ওয়েল, তো এখান থেকে যাবে হচ্ছে যে আমাদের কি বলতো, যে আর্চ অফ অ্যাওর্টা। হ্যাঁ, তো আর্চ অফ অ্যাওর্টা এখানে আমি আগেও বলেছিলাম যে ওরা হচ্ছে যে 3টা শাখায় বিভক্ত হয়। যে শাখাগুলোকে আমরা কি বলি, যে বিসিএস বলি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান ধমনী, এগুলা। তো এখানে কি হয় যে আমাদের অ্যাওর্টিক যে আর্চ রয়েছে, এই জায়গাটাকে আমরা কি বলি, এই জায়গাটাকে আমরা বলি অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ বলি আমরা এই জায়গাটাকে। এখন এই অ্যাওর্টিক আর্চের এখানে আমাদের কিছু রিসেপ্টর থাকে বা কিছু আমাদের এরকম জিনিস থাকে যে যেগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি হচ্ছে যে অ্যাওর্টিক বডি। এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি হচ্ছে যে অ্যাওর্টিক বডি। এই যে জায়গাগুলা, এটা হচ্ছে যে আমাদের ব্যারোরিসেপ্টর, যে আমাদের অ্যাওর্টিক আর্চে থাকে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। এই যে আমাদের অ্যাওর্টিক বডিজ গুলো আছে, এখানে হচ্ছে যে আমাদের এই জায়গাটা হচ্ছে যে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের স্থান। এখন আরো একটা যে জিনিস আছে যে আমাদের এটা তো আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তো ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা কি হয়, যে আমাদের এটা হচ্ছে বিসিএস, এটা বি, এটা সি, এটা হচ্ছে এস। সো এই যে আমাদের ব্রাকিওসেফালিক যে আমাদের ট্রাঙ্কটা রয়েছে, এটা আবার দুটো ভাগে বিভক্ত হবে। এভাবে একটা যাবে, এখানে গিয়ে এটা একটু স্ফীত হয়, এখানে গিয়ে এটা একটু স্ফীত হয় বা এই জায়গাটা একটু ফুলে থাকে বা স্ফীত হয়ে থাকে। দেন হচ্ছে যে আবার এটা দুটো সাইডে হচ্ছে যে বিভক্ত হচ্ছে। এই যে জায়গাটা, এইখানে আবার হচ্ছে যে আমাদের যে কমন ক্যারোটিড রয়েছে, সেই লেফট কমন ক্যারোটিড, এটা হচ্ছে যে আবার আমাদের দুটো জায়গায় ভাগ হয়। তার আগে এটা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে এটা একটু স্ফীত হয়, দেন এটাও হচ্ছে যে দুটো জায়গাতে এরকম ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের যে লেফট সাবক্লাভিয়ান রয়েছে, এটা তো বাম দিকে চলে যায়, লেফট সাবক্লাভিয়ান। তো আমি একটু নামগুলো লিখি ফাইন্ড আউট করার জন্য। দিস ইজ আওয়ার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এটা হচ্ছে যে রাইট সাবক্লাভিয়ান, ঠিক আছে, আর এস, রাইট সাবক্লাভিয়ান ধমনী। আর এটা হচ্ছে যে আমাদের বহিস্থ, এটার তো নাম দেওয়া হয়নি, এটা হচ্ছে যে আমাদের রাইট কমন ক্যারোটিড, রাইট কমন ক্যারোটিড। কমন কেন বলা হচ্ছে বলতো? কমন বলার কারণ হচ্ছে যে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বহিস্থ ক্যারোটিড ধমনী, বহিস্থ ক্যারোটিড ধমনী। এটা হচ্ছে যে ডান বা হচ্ছে যে রাইট বহিস্থ ধমনী বা ডান বহিস্থ ক্যারোটিড ধমনী এটা। আর এই যে দুটো, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে যে আমাদের অন্তস্থ ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী। এই যে এটা গেছে, এটা হচ্ছে যে আমাদের সাবক্লাভিয়ান বাম, আচ্ছা বাম লিখি, বাম সাবক্লাভিয়ান, বাম সাবক্লাভিয়ান ধমনী। এটা হচ্ছে আমাদের বাম কমন ক্যারোটিড। আর এটা হচ্ছে বাম বহিস্থ কমন ক্যারোটিড, বাম বহিস্থ ক্যারোটিড। এখন দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই যে কোনটা কি। এখানে তো অনেকগুলো নাম আঁকলাম। দেখো, প্রথমত আমাদের যে অ্যাওর্টিক আর্চ, সেটা কোথা থেকে উদ্ভূত হবে? আমাদের ভেন্ট্রিকল থেকে। আমাদের যে বাম ভেন্ট্রিকল রয়েছে, সে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে যে আমাদের
যে অ্যাওর্টিক আর্চ রয়েছে, মানে অ্যাওর্টা রয়েছে, মহাধমনী, সেটা এই লেফট ভেন্ট্রিকল থেকে উদ্ভূত হয়। উদ্ভূত হওয়ার পরে কি হয়, যে তিনটা শাখায় বিভক্ত হয়। এটা হচ্ছে যে আমরা তিনটা শাখাকে বিসিএস দ্বারা মনে রাখি, যে ব্রাকিওসেফালিক, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা বা ব্রাকিওসেফালিক কাণ্ড বলা হয়। এটা হচ্ছে কমন ক্যারোটিড, বাম কমন ক্যারোটিড। এটা হচ্ছে যে বাম সাবক্লাভিয়ান ধমনী। তো কি হয়, যে আমাদের বাম সাবক্লাভিয়ান ধমনী দেহের বাম পাশের অংশগুলোতে রক্ত দেয়। আমাদের যে বাম কমন ক্যারোটিড রয়েছে সেটা হচ্ছে যে দুটো অংশে ভাগ হয়ে যায়, এবং এটা আমাদের বাম সাইডে, দেহের উপরের দিকে বাম সাইডে রক্ত দেয়। আর আমাদের যে ডান সাইডেও তো হচ্ছে যে এখন রক্ত দিতে হবে, তাই না? দেহের ডান সাইডেও তো রক্ত দিতে হবে। ডান সাইডে রক্ত দেওয়ার কাজটা করে হচ্ছে যে আমাদের এখানে ছিল বাম সাবক্লাভিয়ান ধমনী, তাই এখানে হচ্ছে যে ডান সাবক্লেভ ধমনী বা রাইট সাবক্লাভিয়ান ধমনী, যেটা আমি আরএস দিয়েছি। দেন এই ডান সাবক্লেভ ধমনী যেটা রয়েছে, এখন আমাদের তো কমন ক্যারোটিড এই বাম পাশে দেওয়া হয়েছে, তাহলে কমন ক্যারোটিড আমাদের ডান পাশেও থাকবে, তাহলে এটা হচ্ছে যে আমাদের রাইট কমন ক্যারোটিড। আবার রাইট কমন মানে প্রত্যেকটা কমন ক্যারোটিড দুইটা অংশে ভাগ হয়, একটা হচ্ছে অন্তস্থ কমন ক্যারোটিড আর একটা হচ্ছে বহিস্থ কমন ক্যারোটিড। অন্তস্থ কমন ক্যারোটিড হচ্ছে যে আমাদের মস্তিষ্কের ভেতরে রক্ত দেয়, আর বহিস্থ কমন ক্যারোটিড হচ্ছে যে আমাদের মস্তিষ্কের বাইরের অংশে রক্ত দেয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে চলে। তো আমরা পড়ছিলাম আসলে ব্যারো রিসিপ্টর, সেখান থেকে হচ্ছে ধমনীতে চলে গেলাম। তো এটা দরকার ছিল, তার কারণ হচ্ছে যে আমাদের এই যে জায়গাটা রয়েছে যে ফুলে বা স্ফীত হয়ে আছে, যে আমাদের এই জায়গাগুলোতে কিছু এরকম জিনিস থাকে যেগুলা হচ্ছে যে আমাদের ক্যারোটিড সাইনাস বলি বা ক্যারোটিড বডি বলি। আমরা এই জিনিসগুলাকে আমরা কি বলি, এইগুলাকে আমরা বলি হচ্ছে যে ক্যারোটিড বডি। ক্যারোটিড বডি, এই ক্যারোটিড বডি এখানে থাকে ক্যারোটিড সাইনাস। আর করোনারি সাইনাস কি? করোনারি সাইনাস হচ্ছে যে আমাদের এই যে ডান অ্যাট্রিয়াম রয়েছে, সেই আমাদের যে রাইট অ্যাট্রিয়ামের এই পেছনের দিকে আমাদের যে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা রয়েছে, সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভার ক্ষেত্রে যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা রয়েছে, রাইট অ্যাট্রিয়াম আর সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে যে পেছনের দিকে রাইট অ্যাট্রিয়ামের এই যে এই ঠিক এটার বিপরীত দিকে, যেটা আমাদের এই চিত্রে দেখা যাবে না, তো পেছনের দিকে হচ্ছে যে করোনারি সাইনাস থাকে, যেখানে হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের যত শিরা রয়েছে, ঠিক আছে, আমাদের হৃৎপিণ্ডের যত শিরা রয়েছে সেই সমস্ত শিরা হচ্ছে যে আমাদের এই যে করোনারি সাইনাস রয়েছে, সেই করোনারি সাইনাসে উন্মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমাদের রাইট অ্যাট্রিয়ামে দিচ্ছে। তো এই করোনারি সাইনাস আর ক্যারোটিড সাইনাস দুইটা কিন্তু দুই জিনিস। তো দেখো আমাদের যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সেগুলো হচ্ছে যে ক্যারোটিড বডি বা ক্যারোটিড সাইনাস আর অ্যাওর্টিক আর্চে থাকে। আমাদের ক্যারোটিড সাইনাস আর অ্যাওর্টিক আর্চে হচ্ছে যে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো থাকে। আর আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেগুলো থাকে, যে বড় বড় সিস্টেমিক শিরা, বড় বড় সিস্টেমিক শিরা কি, বড় বড় যে সিস্টেমিক শিরা রয়েছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, ইনভাইট দিলেই তো হয়। ওকে, তাহলে দেখো যে আমাদের হৃৎপিণ্ডের এখানে যে বড় বড় যে সিস্টেমিক শিরাগুলো রয়েছে, সেই বড় বড় সিস্টেমিক শিরা, যেমন ধরো আমাদের কি বলা যায়, যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, আমাদের ইনফিরিয়র ভেনা কাভা রয়েছে। এই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা সেইগুলো হচ্ছে যে এই জায়গাটাতে থাকে। আমাদের সুপিরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগ স্থলে হচ্ছে যে করোনারি সাইনাস থাকে। আর ক্যারোটিড বডি বা ক্যারোটিড সাইনাস থাকে কোথায়? আমাদের এই যে এই জায়গাটাতে থাকে। আমাদের যে কমন ক্যারোটিড রয়েছে, সেই কমন ক্যারোটিডের এই গোড়াতে হচ্ছে যে এখানে কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমরা ক্যারোটিড বডি বলছি। ক্যারোটিড বডিগুলোর এখানে হচ্ছে যে আমাদের ক্যারোটিড সাইনাস রয়েছে। তো ক্যারোটিড সাইনাস আর হচ্ছে যে আমাদের অ্যাওর্টিক আর্চের এই জায়গাগুলোতে হচ্ছে যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে। এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে? যখন আমাদের রক্তচাপ কমে যায়, সাপোজ হচ্ছে যে আমাদের রক্তচাপ কমে গেল, ধরো রক্তচাপ হচ্ছে যে কমে গেল, তখন কি হবে, যে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো সেই যে তাড়নাটা রয়েছে বা সেই উদ্দীপনাটা রয়েছে, সেটা সেই আমাদের রক্তচাপের যে সেই উদ্দীপনাটা সেটা ব্যারোরিসেপ্টরের কাছে যায়। এখন কিভাবে যায় সেটা হচ্ছে যে একটা প্রশ্ন। সাপোজ আমি এখানে দেখিয়েছি যে একটা হচ্ছে যে একটা রক্তনালী, তো একটা রক্তনালীর এই জায়গাটাতে হচ্ছে যে একটা স্নায়ু, হ্যাঁ, একটা স্নায়ুর এন্ডিংটা, স্নায়ুর যে প্রান্তটা, ঠিক আছে, স্নায়ুর যে প্রান্তটা, সেই স্নায়ুর প্রান্তটা এখানে রয়েছে। তাহলে স্নায়ুর প্রান্তটা যেহেতু এখানে রয়েছে রক্ত নালিকার প্রাচীরে,
কিছু আমাদের রক্তনালিকার প্রাচীরে কিছু স্নায়ু প্রান্ত রয়েছে যারা কি করে যে উদ্দীপনা গ্রহণ করে এবং হচ্ছে যে আমাদের রক্তচাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো এরাই হচ্ছে ব্যারোরিসেপ্টর। এই যে ব্যারোরিসেপ্টর গুলো আছে যে রক্তচাপ কমে গেলে সেই রক্তচাপ যে কমে গেছে সেই উদ্দীপনাটা আমাদের রক্তনালীতে ছড়িয়ে যায়, যার ফলে সেখান থেকে এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো এই উদ্দীপনাগুলো গ্রহণ করে। গ্রহণ করার ফলে কি হয় যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর তো আমাদের দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চে রয়েছে আর একটা হচ্ছে যে আমাদের ক্যারোটিড সাইনাস। তো অ্যাওর্টিক আর্চে কি হচ্ছে যে আমাদের ভেগাস স্নায়ু থাকে, আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, ঠিক আছে। তো আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা 12 জোড়া যে আমাদের করটিক স্নায়ু রয়েছে তার মধ্যে 9 নাম্বার যে স্নায়ুটা আছে সেটা হচ্ছে কি ভেগাস স্নায়ু। সো ভেগাস স্নায়ুটা কি করে যে অ্যাওর্টিক আর্চ থেকে উদ্দীপনাটা ভেগাস স্নায়ুতে স্থানান্তরিত হয়, আর ক্যারোটিড সাইনাস থেকে আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুতে এই যে উদ্দীপনাটা রয়েছে যে আমাদের রক্তচাপ কমে গেছে সেই উদ্দীপনাটা আমাদের হচ্ছে যে ধীরে ধীরে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুতে স্থানান্তরিত হয়। গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু আর ভেগাস স্নায়ু এই দুটো স্নায়ু থেকে আমাদের উদ্দীপনাটা কোথায় যায়, মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। আমাদের মেডুলা অবলাঙ্গাটাতে হচ্ছে যে এই উদ্দীপনাটা পৌঁছায় যায়, যাওয়ার ফলে কি হয় মেডুলা অবলাঙ্গাটা দুই ভাবে আমাদের রক্তচাপটাকে স্বাভাবিক করে। প্রথমত ও করে কি রক্ত নালীকে সংকুচিত করে দেয়। তো যখন ও রক্ত নালীকে সংকুচিত করে দেয় তখন কি হয় যে আমাদের রক্তচাপটা বৃদ্ধি পায়। তার কারণ যে এখানে ধরো আমি একটা ধমনী আঁকলাম যে একটা মোটা ধমনী, এই ধমনীটা থেকে যে পরিমাণে রক্ত যেতে পারবে এই একই পরিমাণ রক্ত যদি আমাদের রক্তনালীটা একটু সংকুচিত হয়ে যায় তাহলে কি রক্তের প্রেসারটা বেড়ে যাবে না, রক্তের গাত্রে রক্ত প্রাচীরের গাত্রে কি প্রেসারটা বেড়ে যাবে না, বেড়ে যাওয়ার ফলে কি হবে যে আমাদের রক্তনালী সংকুচিত হবার কারণে আমাদের রক্তচাপটা বৃদ্ধি পাবে, ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আবার মেডুলা অবলাঙ্গাটা আরেকটা কাজ করে, ও হচ্ছে হৃৎপিণ্ডকে অর্ডার দেয় যে তুমি হচ্ছে যে তুমি হৃদস্পন্দনের হার কমিয়ে দাও, তুমি হৃৎপিণ্ডকে হচ্ছে যে তুমি সংকোচন প্রসারণটা বাড়িয়ে দাও। ফলে কি করে হৃৎপিণ্ডর সংকোচন প্রসারণটা আমাদের বেড়ে যায়, যে অ্যারো চিহ্ন উপরের দিকে দেওয়া মানে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি। তো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা বৃদ্ধি হয়, হৃদস্পন্দনের হারও বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, পড়া কি বোঝা যাচ্ছে? তোমরা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তো দেখো এই যে আমাদের হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডর সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনের হারও বাড়িয়ে দেয়, যার ফলে কি হয় যে রক্তনালী সংকুচিত হওয়ার কারণে আমাদের রক্তচাপ বৃদ্ধি পেয়ে গেল, দেন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হৃদস্পন্দনের হার বেড়ে গেল, এর ফলে আমাদের রক্তচাপ বৃদ্ধি পায়, ফলে কিছুক্ষণের মধ্যে আমাদের রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। তো যখন আমাদের রক্তচাপ কমে যায় তখন এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো হচ্ছে যে উদ্দীপিত হয়, যার ফলে কি হয় যে এই উদ্দীপনাটা আমাদের দুটো স্নায়ু কাজ করে। এই স্নায়ুর নাম দুটো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এর জন্য কিন্তু স্নায়ুর নাম দুটো খুব ইম্পর্টেন্ট, ভেগাস স্নায়ু আর হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। এরা হচ্ছে যে উদ্দীপনাটা আমাদের মেডুলা অবলাঙ্গাটাতে নিয়ে যায়। মেডুলা অবলাঙ্গাটা কি করে যে আমাদের রক্তনালীকে সংকুচিত করে দেয়, আর হৃৎপিণ্ডের হচ্ছে যে কি করে সংকোচন প্রসারণ আর হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। এই তিনটে কাজের মিলিত প্রতিফলনে হচ্ছে যে আমাদের রক্তচাপ বৃদ্ধি পায়, রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। এই হচ্ছে যে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। এভাবে ওরা হচ্ছে আমাদের যে রক্তচাপ কমে গেলে সেটাকে বাড়িয়ে দিয়ে আমাদের রক্তচাপটাকে ব্যালেন্স করে দেয়, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের কাজটা জেনে আসি। তো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে আমাদের হচ্ছে যে রক্তে হচ্ছে যে পানির পরিমাণ কত, আমাদের রক্তের পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, ঠিক আছে। আমাদের যে রক্ত রয়েছে সে রক্তে পানির পরিমাণ, আমি জানি যে এত কিছু দেখে তোমাদের মাথা ঘুরে যাচ্ছে, এত কিছু দেখার দরকার নেই, যেই জায়গায় আমি কলম রাখবো সেই জায়গাটাতে দেখো যে আমাদের রক্তে হচ্ছে পানির পরিমাণ বেশি, যে আমাদের 90 থেকে 92% হচ্ছে রক্তে পানি। তাহলে রক্তে যখন আমাদের পানির পরিমাণ কমে যায়, ঠিক আছে, এখন আমরা কালো যে লেখাগুলো রয়েছে সেগুলো দেখবো, যে রক্তে যখন আমাদের পানির পরিমাণ কমে যায় তখন আমাদের রক্তের আয়তন কমে যায়। তো যখন আমাদের রক্তের আয়তন কমে যায় তখন কি হয়, আমাদের রক্তের আয়তন কমে গেলে আমাদের রক্তচাপ কমে যাবে। তো যখন আমাদের রক্তচাপ কমে গেলে আমাদের হাইপোথ্যালামাস পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কি করে যে এডিএইচ ক্ষরণটাকে বাড়িয়ে দেয়। রক্তচাপ কমে গেলে হাইপোথ্যালামাস কি করে যে পশ্চাৎ পিটুইটারিকে বলে যে তুমি এডিএইচ ক্ষরণটা বৃদ্ধি করে দাও। তো হাইপোথ্যালামাস হচ্ছে যে কি করে আমাদের এডিএইচ তৈরি করে, আর পশ্চাৎ পিটুইটারিতে এডিএইচ হচ্ছে যে জমা ও ক্ষরণ হয়। এডিএইচ মানে জমা হয় কোথা থেকে,
জমা হয় হচ্ছে যে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে এডিএইচ জমা হয়, আর ক্ষরণ হয় হচ্ছে যে পিটুইটারিতে। ঠিক আছে, মানে ক্ষরণ আর জমা দুটোই আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে হয়, কিন্তু এডিএইচ তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাসে। এডিএইচ কি? এডিএইচ হচ্ছে যে আমাদের অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি করে, যে মূত্রের পরিমাণ বাড়ানো কমানোর কাজটা হচ্ছে যে ও করে। ও কি করে, যে যখন আমাদের হাইপোথ্যালামাস যখন আমাদের হাইপোথ্যালামাস টের পায় যে আমাদের রক্তচাপ হচ্ছে কমে গেছে, তখন ও কি করে, যে পিটুইটারিকে বলে তুমি এডিএইচ ক্ষরণটা বাড়ায় দাও। তো যখন এডিএইচ ক্ষরণটা বৃদ্ধি পায় তখন বৃক্কে পানি পুনঃশোষণটা বৃদ্ধি পায়। এডিএইচ ক্ষরণ বৃদ্ধি পাইলে বৃক্কে পানি শোষণ বৃদ্ধি পাবে, বৃক্কে পানি শোষণ বৃদ্ধি পাইলে রক্তের আয়তন বৃদ্ধি পাবে, রক্তের আয়তন বৃদ্ধি পাইলে রক্তের চাপ বৃদ্ধি পাবে। কারণ কি, রক্তের আয়তন বৃদ্ধি মানে কি, বেশি রক্ত, তাহলে বেশি রক্ত কি, রক্তে বেশি চাপ দিতে পারবে, তো তখন আমাদের রক্তচাপটা স্বাভাবিক হয়ে যায়। যে যখন আমাদের, তাহলে পুরো প্রসেসটা আরেকবার বলি, যে আমাদের রক্তের পানির পরিমাণ কমে গেলে রক্তের আয়তন কমে যাবে, রক্তের আয়তন কমে গেলে রক্তের চাপ কমে যাবে, রক্তের চাপ কমে গেলে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে কি হবে, এডিএইচ ক্ষরণটা বৃদ্ধি হবে। এডিএইচ ক্ষরণ বৃদ্ধি মানে হচ্ছে যে পর্যায়ক্রমে রক্তচাপ বৃদ্ধি হওয়া। তাহলে কি হবে, যে আমাদের রক্তচাপটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ঠিক উল্টো ঘটনা যদি ঘটে, যে আমাদের রক্তে পানির পরিমাণ বেড়ে গেল, তাহলে যে লাল কালি দিয়ে দেখাইছি যে যদি বেড়ে যায়, তখন কি হবে, যে সবকিছু উল্টা ঘটনা ঘটবে। রক্তের পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের আয়তন বেড়ে যাবে, রক্তের আয়তন বেড়ে গেলে বেশি রক্ত বেশি চাপ দেবে, তাহলে কি হবে, রক্তের চাপ বেড়ে যাবে। রক্তের চাপ বেড়ে গেলে এডিএইচ ক্ষরণটা কমে যাবে, এডিএইচ ক্ষরণ কমে গেলে পর্যায়ক্রমে সবকিছু কমে গিয়ে আমাদের রক্তচাপটা স্বাভাবিক হয়ে যাবে। তো যখন হচ্ছে যে আমাদের রক্তে পানির পরিমাণ বেড়ে যায় বা কমে যায়, রক্তচাপ কমে বা বাড়ে, এইভাবে হচ্ছে যে আমাদের প্রসেসটা চলতে থাকে। তো আমি ঠিক যেইভাবে হচ্ছে রেখাচিত্রটা দেখাইছি, যে পর্যায়ক্রমে যেটা যেটা হয়, সো আশা করি তোমরা বুঝবা, এতটাও না বোঝার কিছু নাই, সো বোঝা যাচ্ছে আই থিঙ্ক। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যে বুঝতে পারবা। তো এইভাবে হচ্ছে যে আমাদের রক্তচাপ বাড়ে কমে। এখন যে প্রক্রিয়ায় এই ব্যারোরিসেপ্টর গুলো কাজ করছে, যে প্রক্রিয়া আমাদের ব্যারোরিসেপ্টর গুলো আমাদের রক্তচাপের ভারসাম্য রক্ষা করছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ব্যারোরিফ্লেক্স। ব্যারোরিফ্লেক্স সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি। তাহলে প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যারোরিফ্লেক্স, কাজ করছে ব্যারোরিসেপ্টর। তো এখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম রয়েছে আয়তন ব্যারোরিসেপ্টর। আমি সংক্ষেপে লিখেছি আয়তন ব্যারোরিসেপ্টর। তো আয়তন ব্যারোরিসেপ্টর দুইটা কাজ করে। একটা হচ্ছে যে ও আমাদের রক্ত সংবহন তন্ত্র কাজ করছে, যেটা আমরা এতক্ষণ দেখলাম। ও হচ্ছে আমাদের রেচন তন্ত্রেও কাজ করছে। রেচন তন্ত্রে কিভাবে কাজ করছে, যে ও কি করে, যে যখন রক্তের আয়তন কমে যায়, তখন আমাদের সিম্প্যাথেটিক স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। তখন কি হয়, আমাদের সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হয়। সিম্প্যাথেটিক স্নায়ু কি করে, আমাদের বৃক্কের যে অন্তর্বাহী ধমনী বা ইফারেন ধমনী আছে, সেখানে যে আমাদের গ্লোমেরুলার কোষ রয়েছে, গ্লোমেরুলার কোষ, সেই গ্লোমেরুলার কোষে রেনিন হরমোন নামে একটা হরমোন রয়েছে, সেই হরমোনটা ওখান থেকে ক্ষরণ বেড়ে যায়। কি হয়, যে রক্তের আয়তন কমে গেলে সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হয়, বৃক্কের যে আমাদের গ্লোমেরুলার কোষ আছে, সেখান থেকে রেনিন হরমোন ক্ষরণটা বেড়ে যায়, যার ফলে রক্তের আয়তন বেড়ে যায়, রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। তাহলে আয়তন রিসেপ্টরের ভূমিকা দুইটা ক্ষেত্রে রয়েছে, আমাদের রক্ত সংবহনেও রেচনতন্ত্রেও। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো।